মিসির, তুমি হঠাৎ এখানে কেন এলে? সারিকা ভীষণ অবাক হয়েছে। স্বামীর সাথে তার শেষ কথা হয়েছিল আজ সকালে, কিন্তু বরিশালে আসার ব্যাপারে কিছুই জানায়নি। আর জন্মদিন, নিজেই সেটা বেমালুম ভুলে বসেছে সারিকা। মিসির কয়েক পা এগিয়ে এলো। তার চেহারা নমনীয়, ঠোঁটে মৃদু হাসি। কেন, ভুল কিছু করে ফেলেছি? একটা ঢোক গিলল সারিকা, মাথা দোলালো। টেবিল থেকে ফুলের বুকেটা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসলো। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত আমি জানি, এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্যসঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের করতে না পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস, তুমি নিশ্চয়ই ক্লান্ত। আসো, কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকেটা নিয়ে রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিসির তাকে বরাবরের মতো নিঃশব্দে অনুসরণ করবে, কিন্তু মিসির গেল না। স্বাভাবিক নয়নে তাকিয়ে দেখল মেয়েটা কত ভাবলেশীন। পছন্দের মানুষের উপহারে মেয়েরা খুশি হয়, অনেক উত্তেজিতও থাকে। অন্তত সারিকা সেই ধরনের মেয়ে, সে জানে। অথচ মিসিরের এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতে উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিজের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমন সময়ে উপরতলা থেকে তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। উভয়ে জমে গিয়ে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদেই সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধা, চেহারায় মৃদু আতঙ্ক। বাবু তো কাঁদতেছে। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সারিকা ছুটে যেতে দেরি হলো না। মিসিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। ওপরের রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে কাছে ইজান। এক হাত দিয়ে নিজের মাথার চুল নিজেই টেনে ধরেছে। সেই ব্যথায় নিজেকে কেঁদে অস্থির। একটা দীর্ঘশ্বাস ফেলল সারিকা। ফুলের বুকেটা এক পাশে শোকেসের উপর রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল। ইজানকে কোলে নিয়ে যত্ন করে আঙ্গুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেন নিয়ে এসেছে আমাদের বংশের চেরাগ হতে। একেই বলে খাল কেটে কুমির না আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। বা ইজান নিজের তৈরি করা বিপদ থেকে নিজেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফোপাতে ফোপাতে ফুফির কাঁধে মুখ গুজল। সারিকা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না, এই যে ফুপুমনি এখানে। ইজান ইজ আ স্ট্রং বয়। কে সাহসী? ইজান সোনা সাহসী। কে ভালো বেবি? আমার কুচুপো সোনা ভালো বেবি। মিসির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল। চোখের দৃষ্টিতে আরাম ভর করল। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়ে সে দৃশ্যটা দেখে গেল। সারিকা এবং তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজান তাকে ভিন্ন একটি কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে একটা অন্যরকমভাবে হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো? সারিকাকে নিজের সন্তানের মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষই বোধহয় জীবনে এমন একটি পর্যায়ের ভেতর দিয়ে যায়, যখন তার সন্তান দিয়ে অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিসিরের হচ্ছে। আর চোখে মিসির তাকালো সুগন্ধার দিকে। ইজানের কান্না থেমে যাওয়ায় স্বস্তি পেয়েছে মেয়েটা। মিসির গলা খাকারি দিয়ে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিসির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সুগন্ধি বলে ডাকে। তাতে কেমন যেন ভাইসুলভ আদর মেশানো। এই লোকটিকে খুব পছন্দ তার। মুখটা দেখলে কেমন যেন সম্মান আসে। সুগন্ধা মুচকি হেসে বলল, এখনই যেতেছি ভাইয়া। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিসির সংক্ষিপ্ত একটা নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো। ধীরে ধীরে এগিয়ে গেল স্ত্রীর কাছে। সারিকা তখন জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান ড্যাব ড্যাব করে শূন্যের উদ্দেশ্যে চেয়ে আছে। মিসির সন্নিকটে দাঁড়ালো। একটা হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গাল। গায়ে গো। ছোট্ট শিশুটি তার হাতের লম্বা তর্জনী আঙ্গুলটা আঁকড়ে ধরল তৎক্ষণাৎ, যেন অতি আকর্ষণীয় খেলনা সেটি। একগাল হাসল মিসির। ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেল। নিজের আঙ্গুলটা উৎসর্গ করলো তার খেলায়। সারিকা গোটা ঘটনা নিঃশব্দে চেয়ে দেখল। মিসিরকে আজকে এমন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলে মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে, মন্তব্য না করলে পারল না সে। মিসির ইজানের দিকে চেয়ে জবাব দিল, ভাবলে ভাবুক দেখাতেই পারে। কি ভাবছো? তোমাকে মায়ের রূপে কেমন লাগতে পারে সেটা। সারিকা স্তব্ধ হয়ে গেল। নিরেট আঁখি মিলে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিসির মুখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বলল, আমার কেন যেন মনে হয় আমি যতটা নড়বড়ে বাবা হব, তুমি ঠিক ততটাই ভালো মা হবে সারিকা। ওই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটা শব্দ উচ্চারিত হলো না, পারল না সে। বুকের ভেতর ক্রমশ এক ভারী চাপ জেঁকে বসল তার।
পার্টি এখন তুঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলো, নিজের চোখে কখনোই দেখা হয়নি ইরামের। আজ দেখে নিল, হলের ভেতর যেন একটা কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিক কম্পোজ করা হয়েছে যে কানে গেল আপনা আপনি মানুষের নাচ উঠেছে। এই কম্পোজিংয়ের কাজটা সূক্ষ্ম, সকলে পারে না, তাই সবাই ডিজে হয় না। যদিও এই দেশে ডিজে মানে একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনও নতুন। সাইবানের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইরামের। এদেশে ডিজে মানে মানুষ সহজ কিছু ভাবে, অ্যাপ দিয়ে তালের বিট বসিয়ে দিয়ে বিয়েবাড়ির মিউজিক বক্সে ছেড়ে দিলেই হয়। অথচ জিনিসটা মোটেও তেমন না। ডিজে আর 5 জন শিল্পীদের মতোই একজন আর্টিস্ট। ইচ্ছামতো বিট বসালেই হয় না, বরং তার ভেতরেও নিজস্ব সৃজনশীলতা থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোলা দেয় না, সে যতই বিট হোক না কেন। এর নির্দিষ্ট সমীকরণ ডিজেই বোঝে, জানে, চর্চা করে। সামনের বিশাল কন্ট্রোল প্যানেলের হাজার হাজার বোতাম সারাটা সময় জুড়ে এমনি এমনি স্টাইলের জন্য নড়াচড়া করে না সে। গণিতের মতো এখানেও সূত্র আছে, কোন বোতাম কতটুকু সরালে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে। এই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থাকলে এক্ষেত্রে সাইবান সেটাই। লাল নীল বাতির ঝলমলে চোখ মাঝে মাঝে ধারিয়ে দিচ্ছে ইরামের, তবুও সে দেখছে চারপাশে উন্মাদনা। সাইবান অন্য কোনো মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজ করা একটা ট্র্যাক চালাচ্ছে। তাতেই সবাই বাঁধনহারা পাখির মতন নেচে চলেছে। তালে তালে ইংরেজি আর উদ্ভট ফ্রেঞ্চের মতন মিশ্রিত কোনো একটা ভাষায় কী যেন লাইন বলে যাচ্ছে। ইরামের যে ভালো লাগছে তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্ফঝম্পটা তার ঠিক পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময়ী দেখাচ্ছে তাকে। বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলা, এখন শুধু পোলো শার্ট পরনে, তাতে শক্তিশালী বাহুজোড়া একেবারেই উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যান্যদের আনন্দ দিতে ঘুরে ঘুরে নেচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারে লেপটে গিয়েছে, কপালের চুলগুলো আধ ভেজা হয়ে লুটিয়ে আছে। লালচে আলোর দৃশ্যটা ইরামের নিজের কাছেই কেমন মোহনীয় লাগছে, অন্যান্যদের কথা তো বাদ। স্টেজের উপরে এবং চারপাশে মেয়েরা ঘুরঘুর করছে, নাচছে। বিশেষ করে অনেকেই সাইবানের একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসেবে কারো আনন্দে বাধা দেওয়ার সুযোগটা নেই এখানে। ইরাম যে সমস্ত ভিডিও রিসার্চ করার সময় দেখেছে, তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে। অ্যালকোহল, ছেলে মেয়েদের বেহেয়াপনা। কিন্তু এই পার্টিটাতে সেসব নেই। এখানে শুধু উম্মাদ নৃত্য করার জায়গায় আছে। প্রয়োজনে ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যাবে। তবুও সাইবানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়াটা ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে হ্যান্ডসাম সুন্দর ছেলে ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কী আছে ডিজেকে? নিজের মতো নাচলেই হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজেদের মতন গ্রুপ করে করে নাচছে। বাকিরা অমন কেন করতে পারছে না? এই কারণে ইরাম কিছুই উপভোগ করতে পারছে না। অপরন্ত লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলের মুখই বন্ধ হয়ে গিয়েছে, কেউ আর একটা কথাও বলেনি। অনেকে বরং এসে ইরামের প্রশংসা করে গিয়েছে, কোথায় নাচ শিখেছে, কি কি জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কারো কূটকীর্তির প্রভাবে, সেটা ইরাম জানে। সেই কূটকীর্তিকারী এখন এমন উন্মত্ত প্রাঙ্গণের ভেতরে এক কোণে থম মেরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তপূর্ণ মুখটা দেখে না চাইতেও খানিক চাপা আনন্দ পেল ইরাম। সে যে নিজের বান্ধবী রিসাকে বলে এসব ঘটিয়েছে সেটা বোঝাই যায়। না হলে মানুষ সমালোচনা করলেও এমন মুখের উপর বলে খুব কম, সমালোচনা হয় আড়ালে। কি ভাবছো? প্রশ্নটা ইরামকে বাস্তবে ফিরিয়ে আনলো। পাশে দাঁড়ানো কাইসানকে দেখল সে। বন্ধুর চোরাচুরিতে একটু আগে ছেলেটা নাচতে যেতে বাধ্য হয়েছিল। এইমাত্র এসে দাঁড়ালো ইরামের পাশে। হালকা ঘেমে গিয়েছে, কপালে চিকচিক করছে তা। ঠোঁটে জিভ বোলানোর কারণে আলো আধারিতে জল জল দেখাচ্ছে। শার্টটা গায়ে আটসাট হয়ে পড়েছে। ইরাম চোখ ফিরিয়ে নিজের হাতে এক পিস কাবাবের দিকে তাকালো। বিশেষ নাচানাচির কাজ নেই তার, তাই খাবারেই মনোযোগ দেবে ভেবেছিল। তেমন কিছু না বলে সে কাবাবটা মুখে পুরে দিল। চিবানোর সময় কাঠবিড়ালের মতন গাল ফুলে উঠল তার। দৃশ্যটা কাইসানের মোলায়েম হাসি দিয়ে দেখল। একটা আঙ্গুল তুলে না পারতে ছোট্ট একটা গুঁতো দিল ইরামের গালে। রমণী অবাক হয়ে তৎক্ষণাৎ দু পা সরে গেল, তবদা খেয়ে চেয়ে রইল। কাইসান এবার শব্দ করে হাসল। কাঠবিড়ালের মতন গাল ফুলিয়ে খাও তুমি। ইরাম খাবারটুকু গিলে ফেলল। খাওয়ার কাজ খাই, এত ফোলাফুলি দেখে কাজ কি?
কাইসানের হাসিটা বিস্তৃত হলো, তবে সে দূরত্ব মেটালো না। সেখানে দাঁড়িয়ে থাকলো, বুকে দুবাহু বেঁধে একবার মাথা কাত করে স্টেজের দিকে তাকালো। তুমি যদি নাচটাকে চেঞ্জ করতে পারতে তাহলে আজ প্রফেশনাল ডান্সার হতে পারতে। ইরাম কোনো মন্তব্য করলো না। আরেক পিস শিক কাবাব তুলে নিল। এই কাবাবটা তার ভালোই লাগছে। তোমার হাজব্যান্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা একদম অপ্রত্যাশিত, বিশেষ করে কাইসানের কাছ থেকে। তাই তো ইরাম থমকে গেল। অর্ধেক কাবাব মুখে নিয়ে ঘুরে দাঁড়ালো, অবাক নয়নে দেখল ট্রেনারকে। কাইসান উজ্জ্বল দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। এর আগে এমন ব্যক্তিগত প্রশ্ন কখনোই করেনি এই পুরুষটি। আজ করার কারণ কি? নাচের জন্য, নাকি সাইবানের বক্তব্য তার উপর প্রভাব ফেলেছে? ইরাম কোনো জবাব দিচ্ছে না দেখে কাইসান মৃদু হেসে সোজা হয়ে দাঁড়ালো। টু বি অনেস্ট ইরাম, আমার আজকাল মনে হয় তুমি ভালো আছো। আর যদি তুমি ভালো থাকো তাহলে এভরিথিং এলস ডাজ নট ম্যাটার। সেটা হোক সম্পর্কের অসমতা বা অন্য কিছু। ভালো আছি? বিড়বিড় করলো ইরাম। প্রশ্নটা কাইসানের থেকে নিজেকেই বেশি করলো সে। তাকে দেখে সত্যিই মনে হয় সে ভালো আছে। এই পরিবর্তনটা কবে হলো? ইরাম নিজেই কি বিশেষ খেয়াল করেনি? আজকাল একটু বেশি হাসা হয়, বেশি প্রত্যাশা রাখা হয়। বুকের ভেতর কেমন যেন আনচান করে উঠল তার। অজান্তেই চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে। সেখানে সাইবান কানে হেডফোন গুঁজে কন্ট্রোল প্যানেলের উপর ঝুঁকে আছে। মিউজিকের তালে তালে দুলে উঠেছে সে। ডিজে আলাদিন, ডিজে আলাদিন। চারপাশ উল্লাস ধ্বনিতে ফেটে পড়েছে। মিউজিক পরিবর্তন হয়ে বহু জনপ্রিয় একটি গানের সুর বেজে উঠল। তাতে সকলে চিৎকার করে উল্লাস প্রকাশ করল। স্টেজের উপর উঠে গেল অনেকেই। সাইবানকে ঘিরে তাদের আগ্রহ শেষ নেই। হেলে দুলে নাচছে সকলে। অনেকে আবার অনুরোধ করে সেলফিও তুলে নিচ্ছে। সব কিছু ইরামের ভেতর কেমন যেন জটলা পাকিয়ে গেল। কাইসানকে কোনো উত্তর করা হলো না তার। অর্ধেক কাবাব প্লেটে রেখে দিয়ে ইরাম উল্টো ঘুরে দাঁড়ালো। ভিড় পেরিয়ে সকলের মাঝ থেকে এক প্রকার দৌড়ে এসে বেরিয়ে গেল হল থেকে। হলের পেছনে ছোট একটা লেক আছে। এক পাশের তীরে শান বাঁধানো পথ। সেই পথের উপর বেশ কয়েকটা স্ট্রিট লাইট। অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটি স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে সে হিসাব নেই। তবে ভালো লাগছে তার। লেকের উপর থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। ভেতরের উচ্চ শব্দ এবং কলরলের আড়ালে এক টুকরো শান্তির জায়গা। বাতাসের সাথে সাথে ইরামের শাড়ির আঁচল এবং খোলা চুল দুলছে। সারিকাকে ফোন করেছে সে। রমণী জানিয়েছে ইজান ঠিকঠাক আছে, নিজে নিজে খেলছে। তাই বিশেষ চিন্তা তার হচ্ছে না। তার মাথায় শুধু কাইসানের কথাগুলো ঘুরছে। সে যেমন করে বলল, বাইরের সব মানুষের কাছে কি তেমনটাই মনে হয়? প্রশ্নটা কেন ইরামকে এতখানি ভাবাচ্ছে সে নিজেও বলতে পারবে না। হুট করে পদশব্দ ভেসে এলো ইরামের কানে। পুরোপুরি না ঘুরে সে শুধু মাথা হিলিয়ে পিছনে তাকালো। অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে বিস্মিত করল। লম্বা পা ফেলে হেঁটে আসছে সাইবান। গায়ের পোলো শার্টটাও খুলে ফেলেছে। এখন শুধু কালো একটা ট্যাঙ্ক টপ আর গ্যাবার্ডিন পরনে, মাথায় ক্যাপ। শো ফেলে চলে এসেছে নাকি? তুমি ইরাম জিজ্ঞেসই করতে যাচ্ছিল, কিন্তু পুরোটা উচ্চারণ করার সময়ই পেল না। সাইবানের শক্তিশালী হাত তার থুতনি চেপে ধরে মুখটা কাছে টেনে নিল। কোনো কথাবার্তা ছাড়াই সে ঠোঁট বসিয়ে দিল ইরামের গালে। হতচকিত হয়ে গেল রমণী। স্বামীর বাহু চেপে ধরল, কিন্তু ছাড়ানো গেল না নিজেকে। অপর হাতটি দিয়ে ইরামের দুই হাত একত্র করে চেপে রেখে সাইবান তার গালে একের পর এক চুমু খেতে লাগলো। শুধুমাত্র আলতো কিছু ছোঁয়া নয়, বরং ডান গালের একই জায়গায় বারবার বারবার গভীরভাবে চুম্বন করে গেল সে। যেন কিছু একটা ঘষে মেজে মুছে ফেলতে চাইছে। এতটাই জোর এবং অস্বাভাবিক আদরে যে ইরাম হাঁসফাঁস করে উঠল। সাইবানের কাঁধ খামচে ধরল। কি করছো? ছাড়ো। কিন্তু সাইবান ছাড়ল না। এবার তার গালে আলতো কামড় বসিয়ে অসম্ভব গভীর এক গলায় বলল, পরের বার আমি ছাড়া কেউ এই গালে ছুঁয়ে দিলে বিষয়টা শুধু চুমুতে শেষ হবে না। ইরামের চোখ জোড়া প্রসারিত হলো। কাইসান কিছুক্ষণ আগে আঙ্গুল দিয়ে তার ফোলা গাল ছুঁয়ে দিয়েছিল। এজন্যই কি এত আক্রোশ? ফ্রু কুচকে ফেলল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে টের পেয়ে সাইবান শেষ একটা শুষ্ক চুমু দিয়ে সরে দাঁড়ালো। ইরাম তৎক্ষণাৎ গাল চেপে ধরল নিজের। কেমন গরম হয়ে গিয়েছে জায়গাটা, নিশ্চয়ই লাল হয়ে উঠেছে। কিন্তু লজ্জার কারণে তার দেখতে ইচ্ছে হলো না। কিছুটা অভিমানও হলো। তাই শটান উল্টো ঘুরে গেল ইরাম। ঠোঁট ফুলিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। কাইসানকে কি সে যেচে যেচে নিজেকে ছুতে বলেছে? সাইবান যে হাজারটা মেয়ের সাথে নাচলো তার বেলা? ও, সে তো আবার ডিজে, জনপ্রিয় মানুষ, মেয়েরা পাত্তা দেবে অত্যন্ত স্বাভাবিক।
ইরামি ব্যাকডেটেড, ছোটোখাটো বিষয় নিয়ে বুম হয়ে বসে থাকে, যত সব। একটা কথাও ইরাম মুখে উচ্চারণ করেনি, অথচ সাইবান তার চেহারা দেখে গড়গড় করে সব পড়ে ফেললো যেন। একটা নিঃশ্বাস ফেলল সে, হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে দিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগের উগ্র ভাবটা এখন আর নেই তার মাঝে, জেলাস। সাইবানের নরম গলা শুনতে ইরামের ক্রোধের মাত্রাটা বেড়ে গেল। ঝাঁজ নিয়ে বলল, হিংসা? আমি? কেন মনে হলো তোমার? আমার আবার সেই অধিকার আছে নাকি? তোমারই সব অধিকার। পরপুরুষ ছুঁয়ে দিলে মাথায় আগুন জ্বলে যায়, নিজের ঠিকই সে ধেই ধেই করে নেচে বেড়ানো হয় না, তখন সেটা হয়ে যায় শুধু প্রফেশন, যত সব। ইরামের ঝাঁজটা বেশ উপভোগ করলো সাইবান। আগে তো কিছুই প্রকাশ করতো না, এখন অভিমান হলেও করে। অর্ধাঙ্গিনীর কাছে সরে দাঁড়ালো সে। কাঁধে কাঁধ ছুঁয়ে যেতে ইরাম সরে দাঁড়াতে চাইল, কিন্তু গোত্তা খেল স্ট্রিট লাইটের খাম্বায়, সরার মতন জায়গা নেই। ডু ইউ হেট মাই প্রফেশন? কথাটা ইরামকে অবাক করলো। সরু দৃষ্টিতে তাকালো সে সাইবানের দিকে। ছেলেটাকে এখন একদম শান্ত দেখাচ্ছে, গভীর চোখে তাকিয়ে আছে সে অর্ধাঙ্গিনীর দিকে। টেল মি মাই প্রেশিয়াস, ডু ইউ হেট ইট? ইরাম একটি ঢোক গিলল। বিষয়টা আর রাগ অভিমানে সীমাবদ্ধ নেই, খুনসুটিও নয়, বরং সৎ অনুভূতি। হেইট অনেক শক্তিশালী একটা শব্দ, আমি ঘৃণা করি না, শুধু মেনে নিতে বেগ পোহাতে হচ্ছে একটু, এটাই। সাইবান এবার সরাসরি ইরামের সামনে এসে দাঁড়ালো। স্ত্রীর মুখটা নিজের বিশাল দুই হাতের আঁচলায় তুলে চোখে চোখ রাখল। এটাই আমি, এটাই আমার জীবন, আমার চরিত্র। ইরাম ক্ষণিকের জন্য চোখ সরিয়ে নিতে তার কানে দ্বিতীয় দফায় ভেসে এলো, তবে তার অর্থ এই নয় যে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ঝট করে ফিরে তাকালো ইরাম। সাইবানের চোখ জোড়া গুরুতর মাত্রায় গভীর, রং কালো, কিন্তু ওই কালোর মাঝেও কেমন একটা ঐন্দ্রজালিক ভাব। আপনার সমস্যা হলে আমি পরের বার থেকে স্টেজের উপর কাউকে অ্যালাউ করব না। ঝুঁকে এলো সাইবান, অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। মেয়েরা আমাকে পছন্দ করে, কিন্তু সেটা অন্যরকম পছন্দ করা। তারা আমার বাহ্যিক খোলস দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার মিউজিক দেখে আমাকে ভালোবাসে। আমি কাউকে ঠেকাতে পারি না। কেন জানেন? কারণ তারা আমার ফ্যান। তারা আমার সাথে ছবি তুলবে, দুটো গল্প করবে, এটা তাদের স্বপ্ন। তাছাড়া এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার। আমার শোয়ের ছবি, সেলফি বিভিন্ন জায়গায় আপলোড হলে নতুন নতুন মানুষ আমায় চিনবে, জানবে। এটুকুই আমার লাভ। আই সোয়ার, এর বাইরে কাউকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা আমার মাথায় কোনো দিন ছিল না, থাকে না, থাকবেও না। আপনি যতবার শুনতে চাইবেন আমি ততবার চিৎকার করে বলবো, আমি শুধু আপনাকেই চিনি, আপনাকেই জানি এবং আপনাকেই মানি। সাইবানের কণ্ঠস্বর অনন্য হয়ে উঠল বুঝি। কেমন আকাশের মতন উদার এবং বিশাল শোনালো তার আওয়াজটা, ভাব গম্ভীর এবং প্রাণোদ্দীপক। আমাকে রমণীর সমুদ্রে ফেলে দেওয়া হলেও চোখ বুজে আমি শুধু আপনাকেই কল্পনা করে যাব, কারণ আপনি আমার আস্ত একটা শখের নারী। এরম কেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। বুকের মাঝে তীব্র ঢেউ উঠল, আবেগের ঢেউ। না চাইতেও দ্বিতীয় একটা পুরুষের কথা তার মাথায় এলো। অরণ্য কি কোনোদিন তাকে এভাবে বলেছিল? কোনোদিনও এত আকুল হয়ে মনের কথা জানিয়েছিল? অন্তত ইরামের শান্তির জন্য হলেও। তৎক্ষণাৎ মাথা ঝাড়ল রমণী। না, ভাবা যাবে না। ওই জঘন্য পুরুষটার কথা সে এই মায়াবী পুরুষটার সামনে ভাববে না, আর তুলনাও করবে না কোনো কিছুতেই, কারণ এই তুলনা চলে না তার। চোখ মেলে সে সাইবানের দৃষ্টির মাঝে তাকালো, বিস্ময় এবং মুগ্ধতার মিশ্রণ নিয়ে শোনালো, শখের নারী হলাম কবে? এতদিন কোথায় ছিলে তুমি এবং তোমার এত সাধের শখ? সাইবান হাত তুলে ইরামের উঠতে থাকা চুলগুলো গুছিয়ে আনলো, কানের পেছনে সযত্নে গুছিয়ে দিয়ে সেই কানের লতিতে ঠোঁট ছুঁয়ে জানালো, আমি আপনার বইয়ের ভূমিকায় ছিলাম, শুধু আপনি কখনো পৃষ্ঠা উল্টে দেখেননি। স্তব্ধ হয়ে রইল ইরাম, নিষ্পলক চেয়ে রইল স্বামীর মুখপানে। তোমার কথাগুলো আজ গুরুতর শোনাচ্ছে। গুরুতর কথা বলছি তাই, মজা করছি না। আর কত গুরুতরভাবে বললে আপনি বুঝবেন? ইরামের কোমরে দুই বাহু পেঁচিয়ে তাকে কাছে টেনে নিল সাইবান। একদম শান্ত চেহারায় বিনা দ্বিধায় জানালো, জন্মের সময় 7টা থাপ্পড় খাওয়ার পর কেঁদেছি। 7টা স্কুলে লটারি হওয়ার পর 7ম স্কুলে ভর্তি হতে পেরেছি। ক্লাস 7-এ প্রথমবারের মতন পুরো ক্লাসের রোল 1 হয়েছে। বারবার রিজেক্ট হওয়ার পর 7ম বার প্রথম শোয়ের অফার পেয়েছি। সেই শোয়ের পারিশ্রমিক ছিল 7,000 টাকা। 7 সবসময় আমার জন্য লাকি নাম্বার, ঠিক তেমনিভাবে আপনিও। এরম কোনো কিছু বলতে পারল না। সাইবান ঝুঁকে এসে তার কপালে কপাল ঠেকালো।
আপনি বলেছিলেন যদি আমি না চাই তাহলে আমার জীবন থেকে চলে যাবেন। আজ আমি বলছি আপনাকে আমার চাই। যাবেন না ইরাম? ছেলেটা কখনো তাকে শুধু নাম ধরে ডাকেনি। ছোটবেলায় আপু ডাকতো, এখনও মাঝে মধ্যে আপু ডাকে। আবার বেশি পিনিক উঠে গেলে মাই প্রেশিয়াস হ্যান ত্যান কত কিছু বলে। কিন্তু নাম ইরাম, এটা কি প্রথমবার নাকি সেটাও ইরামের মনে নেই? তবে ওই কণ্ঠে নিজের নামটা বুকের মাঝে বুঝি ঘূর্ণি পা খেলিয়ে দিল। সাইবান গভীর গলায় বলল, আমি আর কোনো ডিল চাই না। আমার শুধু আপনাকে এয়ারপোর্ট লেগে চাই, একান্ত নিজের করে। ইরামের গলায় বুঝি শব্দরা সব আটকে গেল। মনে হলো এই তো যেন সেদিনও বাড়ির হলরুমে দাঁড়িয়ে সে এই ছেলেকে বলেছিল ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে সে সব কিছু ছেড়ে দেবে, মুক্তি দেবে সাইবানকে। কিন্তু আদৌ কি পারবে ইরাম এই পর্যায়ে এসে? আর তোমার প্রফেশনাল হাজব্যান্ড প্ল্যানের কি হবে? না চাইতেও মুখ ফসকে বলে ফেলল ইরাম। তাতে ভ্রু কুচকে ফেলল সাইবান। তীর্যক হাসল। পরক্ষণে স্ত্রীকে অত্যন্ত কাছে টেনে নিল, মিশিয়ে ফেলল নিজের শরীরের সঙ্গে। স্ট্রিট লাইটের মৃদু হলদেটে আলো যেন গলিত স্বর্ণের মতন তাদের রাঙিয়ে তুলল। হব আপনার প্রফেশনাল হাজব্যান্ড, বিনিময়ে না হয় প্রতিদিন 3 বেলা 3টি করে চুমুর বেতন দিবেন।